আগামী জাতীয় নির্বাচন এবং সংসদ গঠন বিদ্যমান সংবিধান অনুযায়ী হবে। জুলাই সনদ পার্লামেন্টেই যাবে না, সংবিধান সংস্কার পরিষদই গঠিত হবে না। ওই যে 300 এমপি, অতীতের মতো 300 এমপি তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। ফলে আমার মনে হয় এই উত্তর সবচেয়ে সোজা। এই সরকার তো অভ্যুত্থানের সরকার, ফলে অভ্যুত্থানের সরকার অভ্যুত্থানের সবচেয়ে বড় স্পিরিটেড একটা ডকুমেন্টের পক্ষে প্রচারণা চালাতে পারে। এতে কোনো দোষ ত্রুটি বা পক্ষপাতিত্বর অভিযোগ আনা, এটা সম্পূর্ণ প্রেক্ষাপটকে মিসইন্টারপ্রেট করা হবে। এবারে নির্বাচনে দুটো দিক, একটা দিক হচ্ছে গণভোট জুলাই সনদ দিয়ে, বিশেষ করে জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেখানে রাষ্ট্র সংস্কার একটা বড় বিষয়। আর এই কারণেই গণভোটটি বিশেষ গুরুত্বপূর্ণ। নির্বাচনের আরেকটা দিক হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে। এই যে নির্বাচন এবং গণভোট, এই দুটি বিষয়ই এখন সবচেয়ে বেশি আলোচ্য গণমাধ্যমে, এবং যেহেতু এটি সবচেয়ে বেশি আলোচ্য এবং এটা নিয়ে নানা ধরনের তথ্য অপতথ্য, নানা ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে, সেই বিষয়গুলো একটু পরিষ্কার করার জন্য আজ আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। সেই বিষয়গুলো একটু জানবো তাদের কাছ থেকে। আমরা আলোচনা শুরু করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ জনাব আরিফ খান, এবং একই সাথে যুক্ত হচ্ছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আরেকটু বলে নিতে চাই, আমরা গণভোটের হ্যাঁ এবং না বিষয়টি আলাপ করতে গিয়ে জনপরিসরে থাকা একটি প্রশ্ন তুলতে চেয়েছি যে হ্যাঁ ভোট জিতে গেলে 6 মাস অনিশ্চয়তা থাকবে কিনা। যদিও আমাদের আর্টিকুলেশনের সমস্যার কারণে এমনটা মনে হয়েছে যে গণভোটে হ্যাঁ হলে অন্তর্বর্তী সরকার আরও 6 মাস থেকে যাবে, এটা আসলে ভুল। এখানে আমরা কোনো কিছুই মিসলিড করতে চাইনি। আমরা যে কোনো রকমের মিসইনফরমেশন ডিসইনফরমেশনের বিরুদ্ধে বলেই প্রসঙ্গটি আবার এখানে আমরা বললাম, এবং সেটি আমরা পরিষ্কার করে জানতে চাই বলেই, সাধারণ মানুষের কাছে এটি প্রশ্ন রয়েছে বলেই, পরিষ্কার করতে চাই বলেই আজকে আমাদের এই আয়োজন। শুরুতেই আমি আপনার কাছে আসতে চাই জনাব আরিফ, এই যে হ্যাঁ না ভোট দেওয়ার জন্য যেই গণভোটটি আসলে কেন ঘটতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করার জন্য। কেন একটা আলাদা করে গণভোটের আয়োজনের প্রয়োজন হলো, বা সরকার বা অভ্যুত্থান পরবর্তী যে কাঠামো, সেই কাঠামো কেন গণভোটকে এত গুরুত্বপূর্ণ মনে করছে? এই গুরুত্বপূর্ণ মনে করাটা আমি মনে করি যথার্থ। কারণ হলো, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং অভ্যুত্থানের স্বপ্ন, যেটা রাষ্ট্র সংস্কার হিসেবে সবচেয়ে বেশি আলোচিত, এই রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মধ্যে এমন কিছু গভীর, গুরুতর এবং তাৎপর্যপূর্ণ কিছু সাংবিধানিক পরিবর্তনের বিষয় জড়িত আছে, যেগুলো স্বাভাবিকভাবে বর্তমানে বিদ্যমান বা অতীতের 5 দশকের সাংবিধানিক কাঠামোর মধ্যে এগুলো ছিল না। ফলে এরকম গুরুতর এবং গভীর সাংবিধানিক পরিবর্তন, যেটা রাষ্ট্র কাঠামোর খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাবে, এরকম কোনো পরিবর্তনের জন্য দেশের সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করার একটা প্রচেষ্টা, বৈধতা অর্জনের জন্য, এরকম বিপুল পরিবর্তনের বৈধতা অর্জনের জন্য দেশের সকল স্তরের জনগণকে সম্পৃক্ত করার একটা প্রচেষ্টা যুগে যুগে বিভিন্ন দেশের মধ্যে দেখা দিয়েছে। এবং ফলে এইবারের অন্তর্বর্তীকালীন সরকার বা অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র কাঠামোর নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা যখন দেখছেন যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় অনুযায়ী যদি আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার সাধন করতে চাই, আসলে সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে। সংবিধানের মৌলিক সংস্কার মানে হলো রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার। এরকম মৌলিক সংস্কার করার জন্য সকল নাগরিকের, এই অর্থে আসলে ভোটারের মতামত যাচাই, তাদের সমর্থন যাচাই করার জন্য আসলে গণভোটটা এত গুরুত্ব এবং এত কেন্দ্রীয় একটা প্রয়োজনীয়তা হিসেবে অনুভূত হয়েছে, এবং আমি মনে করি এই অনুভূত হওয়াটা খুবই যথার্থ এবং খুবই গুরুত্বপূর্ণ। গণভোটটা আসলে কতখানি সাধারণ মানুষের মতের প্রতিফলন ঘটাবে, সেই প্রশ্নে আমি আসবো, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে জনাব আরিফ, আমি আরেকটা জায়গায় একটু পরিষ্কার হই। আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে একটি দৈনিক পত্রিকায় গণভোটে হ্যাঁ পাশ করলে কি হবে, না পাশ করলে কি হবে শিরোনামে একটি কলামে শিক্ষক রাজনীতি বিশ্লেষক সালেউদ্দিন আহমেদ বলেছেন যে হ্যাঁ ভোট জিতে গেলে 6 মাস অনিশ্চয়তা থাকবে, নতুন সরকার কখন গঠিত হবে তা রোড ম্যাপে বলা হয়নি। আমরা দেখছি জামায়াত এবং জুলাই আন্দোলনকারীর যে দাবি, সেটা তারা তুলতে পারেন বলে জনাব সালেহ বলছেন, এবং সনদের ধারাগুলো শাসনতন্ত্রে যতদিন না গৃহীত হবে ততদিন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকবেন। জনপরিসরে এই প্রশ্ন ঘুরছে,
এই জায়গাটার একটা পরিষ্কার ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই। আসলে গণভোট বা জাতীয় নির্বাচন সামনে, আসলে এই দুইটাকে আলাদা করার কোনো উপায় নেই, যেহেতু একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের পরবর্তীতে কি কি ঘটবে এই নিয়ে আসলে অনুমান করার কোনো সুযোগ নাই। অনুমান ছাড়াই খুব স্পষ্টভাবে দালিলিকভাবে এবং ডকুমেন্ট ভিত্তিতেই বলা সম্ভব কি কি ঘটবে, কারণ কোনো কিছুই অনিশ্চয়তা আকারে হাজির নেই, সব কিছুই সুনির্দিষ্ট আইন এবং নীতির ভিত্তিতে ঘটছে। তো আইন এবং নীতি বলতে আমি কি আসলে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আগামী জাতীয় নির্বাচন অতীতের যে কোনো জাতীয় নির্বাচনের মতোই একটা নির্বাচন ক্যারেক্টারের দিক থেকে, এক নম্বর। দ্বিতীয়ত, আগামী জাতীয় নির্বাচন এবং সংসদ গঠন বিদ্যমান সংবিধান অনুযায়ী হবে, এবং বিদ্যমান সংবিধান অনুযায়ী অতীতেও সংসদ গঠিত হয়েছে, জাতীয় নির্বাচন হয়েছে, 91 সালে হয়েছে, 96 সালে হয়েছে, 2001 সালে হয়েছে। তখন যেভাবে হয়েছে জাতীয় নির্বাচনের পরপরই রাষ্ট্রপতি আহ্বান করেন সরকার গঠনের জন্য। এই যে জাতীয় নির্বাচন ফলাফল প্রকাশ, রাষ্ট্রপতি আহ্বান করবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য, এই কাঠামো তো সংবিধানের ভিত্তিতে বানানো কাঠামো, এবং সেই কাঠামোর কোনো পরিবর্তন হয়নি, কারণ সংবিধান পরিবর্তন হয়নি, সংবিধান হিসেবেই বহাল আছে। তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন, যেটা 12 ফেব্রুয়ারি 2026 হবে, এরপরে কখন সরকার গঠন হবে, কিভাবে হবে, এই নিয়ে ন্যূনতম কোনো অস্পষ্টতা, কোনো অনিশ্চয়তা অসম্ভব আইন এবং সাংবিধানিক দৃষ্টিতে। বাস্তবে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেটা আমার পক্ষেও কেন, কোনো মনীষীর পক্ষে বলা সম্ভব না যে দুর্ঘটনা ঘটলে কি হবে, আমি সেটা বলছি না। না, দুর্ঘটনা বলতে আমি অন্য দুর্ঘটনা, কোনো জাতীয় দুর্যোগ, কোনো যুদ্ধ, কোনো সেটা বলছি। এছাড়া সাধারণভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এরপরে সরকার গঠন, এটা সম্পূর্ণরূপে সংবিধানে বর্ণিত উপায়ে, পদ্ধতিতে এবং সময়ে এটা হবে। এবং সময়টা কখন আমি আপনাকে সুস্পষ্টভাবে বলি, সংবিধানের 72-এর যে 2 নম্বর দফা আছে, 72 নম্বর অনুচ্ছেদের অধীনে 2 নম্বর দফায় খুব স্পষ্ট, আমি একদম পড়ে শোনাই, কারণ এগুলো নিয়ে আসলে সংবিধান, আইন, এগুলো সম্পর্কে আসলে কোনো অনুমানের ঢিলছুড়া জাতির জন্য এবং সমাজের জন্য খুবই ক্ষতিকর, এটা উচিত না। 72-এর 2 নম্বর অনুচ্ছেদ সংবিধানে বলছে, এই অনুচ্ছেদের 1 দফার বিধানাবলী সত্ত্বেও সংসদ সদস্যদের যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হইবার 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হইবে। ফলাফল ঘোষণার পর 30 দিনের মধ্যে বৈঠক আহ্বান করা এবং সংসদ গঠিত হয়ে সংসদ চালু হওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা, এর কোনো ব্যত্যয় হওয়ার উপায় নেই, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এবং এই 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করবেন রাষ্ট্রপতি, এর আগে সরকার গঠিত হবে, এবং সরকার গঠিত হওয়ার পদ্ধতি খুবই সুস্পষ্ট এবং এর আগেও হয়েছে। তাহলে প্রশ্ন কেন উঠছে যে একটা অনিশ্চয়তা দেখা দিবে? আমি এখানে কোনো প্রশ্ন দেখছি না, কোনো অনিশ্চয়তাও দেখছি না। কনফিউশনটা কোথায় হচ্ছে? কনফিউশনটা হচ্ছে এই কারণে যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে, এবং আরিফ ভাই যেটা রেফার করলেন যে 30 দিনের মধ্যে সংসদ শুরু হয়েছে, এবারের সংসদটা ডিফারেন্ট অন্যবারের চেয়ে, কারণ এবারের সংসদটা যদি জয়যুক্ত হয়, তাহলে এই সংসদটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এইখানে কারো কারো মনে সংশয় তৈরি হতে পারে, এই যে সংসদটা একই সঙ্গে গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, সরকারের যে দৈনন্দিন কাজ, নির্বাহী বিভাগ, তারা কি করবে? এখানে একটু পেছনে যান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, যখন আমাদের নতুন রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করবার প্রয়োজন হলো, তখন একটা গণপরিষদ হয়েছিল। সেই গণপরিষদের সদস্য কারা হয়েছিলেন? 70-এর নির্বাচনে যারা জয়ী হয়েছিলেন, তারা নিজেদেরকে গণপরিষদ ঘোষণা করে 72-এ আমাদের সংবিধানটা রচনা করলেন। ওই যে 72-এর 10ই এপ্রিল থেকে 4 নভেম্বর পর্যন্ত এই যে সময়কাল, ওই সময়কালকে দেশে সরকার চলে নাই, মন্ত্রী ছিল না, রাষ্ট্র চলেছে। একই সঙ্গে ওই 9 মাসে তারা কিন্তু সংবিধানটাও রচনা করেছেন। ওইটা ছিল গণপরিষদ। এখন গণপরিষদ এইবারে আপনি খেয়াল করবেন যে অভ্যুত্থানের পরে বারবার বিশেষ করে এনসিপির তরফ থেকে দাবি জানানো হচ্ছিল যে আগামী নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন, নট জাতীয় সংসদ নির্বাচন। তাদের দাবি ছিল যে এই গণপরিষদ নির্বাচন হলে সংবিধানে তারা যেভাবে চায় সেভাবে সংস্কার করে খোল নলচে পাল্টে দিয়ে নতুন সংবিধান রচনা করে তারপরে পার্লামেন্ট ইলেকশন হবে। সরকার একটা মাঝামাঝি সিদ্ধান্ত এসছে যে তারা গণপরিষদ নির্বাচনে দেয় নাই, আবার একেবারে শুধুই পার্লামেন্ট ইলেকশন তাও না। তারা এখন সরকার যেটা সিদ্ধান্ত নিল যে ইলেকশন হবে পার্লামেন্ট ইলেকশন, একই সঙ্গে গণভোট হওয়ার পরে ওই সংসদটাই একই সঙ্গে রোল প্লে করবে এক ধরনের গণপরিষদ, কিন্তু তারা নাম দিল সংবিধান সংস্কার পরিষদ। আমরা একটু ধরেন 2010-এ আপনি যান, সংবিধানের 15 সংশোধনী যখন হয়, তখন কি হয়েছিল বাংলাদেশে?
সংবিধান মানে সংশোধন কি করে হবে, আপনি সংবিধানের একটা কমাও যদি চেঞ্জ করতে চান সেখানে সংসদের 2/3 মেজরিটি লাগে। এটা কিন্তু আপনি অধ্যাদেশ দিয়ে পারেন না বা একটা আইন দিয়ে সংবিধান পাল্টাতে পারেন না। তাহলে 2010 সালে যখন সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হয়েছিল, আপনি খেয়াল করেন সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রধান করে 15 সদস্যের কমিটি, তো সেটা ছিল বিশেষ কমিটি। ওইটাও এক ধরনের গণপরিষদ বা এক ধরনের সংবিধান সংস্কার পরিষদ, কিন্তু নামটা ছিল ডিফারেন্ট। এবারও তাই হচ্ছে, এটা না গণপরিষদ না সংবিধান সংশোধনের বিশেষ কমিটি, ওনারা বলছেন সংবিধান সংস্কার পরিষদ। এই যে আপনি জুলাই চার্টার একটা ডকুমেন্ট তৈরি করলেন, এইটা একটা রাজনৈতিক ঐকমত্যের দলিল, কিন্তু এখানে পুরোপুরি ঐকমত্য ছিল না। এখানে অনেকগুলো দলের নোট অফ ডিসেন্ট ছিল, এবং স্পেসিফিকভাবে যদি বলি বিএনপি একটা বড় পার্ট, বড় স্টেক হোল্ডার। এই জুলাই চার্টারের অনেক পয়েন্টে বিএনপির দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। আর একটু মানে সহজ হয়ে আপনি কঠিন কঠিন জায়গা নিয়ে গেলেন, আমি নিজেই এমনি কম বুঝি। তো জানাব আরিফ, আমি একটু সহজ করে কয়েকটা জিনিস একটু আগে বুঝে নিতে চাই। সেটা হচ্ছে যে আমার যদি আগের সংসদই হয় এবং আগের সংসদ যদি বসে এই আলাপ আলোচনাগুলি, এই 300 জন যারা নির্বাচিত হয়ে আসছেন, কিছু জিনিস কল্পনায় ভেবে নেওয়া ভালো। আমরা যে সংসদ দেখি না লাইভ টেলিভিশন প্রচারে, ওই সংসদটাই সাথে অন্য একটা নাম যুক্ত হবে। এটা কোনো আলাদা জায়গায় বসবে না, আলাদাভাবে বসবে না, আলাদা টেবিল চেয়ারও থাকবে না। সংসদটা গঠিত হওয়ার পরে, আমরা অতীতে যে সংসদ দেখেছি ঠিক এভাবে গঠিত হওয়ার পরে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত এর ডুয়াল ফাংশন করবে। ঠিক আছে, যেমন আমরা মোবাইলে ফোনে কথাও বলি যেটা টেলিফোনের কাজ করে, আবার গানও শুনি যেটা রেডিওর কাজ করে। ডুয়াল ফাংশন থাকতে পারে না যে কোনো জিনিসের। আগামী জাতীয় সংসদ একটা নির্দিষ্ট সময় সংসদের মতো সংসদও কাজ করবে, একই সংসদ সদস্যরা আবার গণপরিষদ হিসেবে কাজ করবে, শুধু সংবিধানের সংশোধনগুলোকে দেখার জন্য, যেটা জুলাই জাতীয় সনদে বলা আছে। যেগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, একদম শুরুর দিকেই আছে। হ্যাঁ, সো সেই নোট অফ ডিসেন্ট দেওয়াটা আসলে কেন বিএনপি মানবে? বা আমরা যে কোনো একটা দলিল, আইনি দলিল, জুলাই জাতীয় সনদ কিন্তু একটা আইনি দলিল, হ্যাঁ, ইটস এ লিগাল ডকুমেন্ট, রাইট? এক্স্যাক্টলি। লিগাল ডকুমেন্ট ব্যাখ্যার কিছু জিনিস তো আছে, মানে এটা জাস্ট মানে জেনারেলি ব্যাখ্যা তো হয় না, এটা কিছু নিয়ম কানুন আছে। যখন কোনো বিষয়কে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়, যেমন এখানেও কিন্তু গণভোটের মধ্য দিয়ে যে সংবিধান পরিষদ গঠিত হবে বলছে, এই সংবিধান পরিষদ কিন্তু জুলাই জাতীয় সনদকে ধরেই কিন্তু কাজ করবে। কাজ করে এক্স্যাক্টলি কি ধারাটা লিখতে হবে সংবিধানে, সেই ধারাটা কিন্তু সবগুলো জুলাই জাতীয় সনদে লেখা নাই। ওই ধারাগুলো কিন্তু তাদের বানাতে হবে, বানিয়ে তারপর, কারণ সংবিধানের উপযোগী ভাষা কিন্তু একটা ডিফারেন্ট ভাষা। ঠিক আছে, জুলাই জাতীয় সনদ থেকে আদেশ বাস্তবায়নের যেটা ওটার মধ্যে আছে, এটা আদেশ বাস্তবায়নটা যদি আপনার অধ্যাদেশ থাকে। আপা এই জিনিসটা খুবই সুস্পষ্টভাবে না বুঝলে এই আলোচনা কিন্তু অনেকের জন্য যে বুঝতে যে অসুবিধা হয়, এটার এই জায়গায় জুলাই জাতীয় সনদে অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার এবং পরিবর্তনের প্রস্তাব দেওয়া আছে, যে এটা এই পরিবর্তন করতে হবে। কিন্তু ওই পরিবর্তনটা করলে সংবিধানের ভাষায় ধারাটার চেহারা কেমন হবে, এটা কিন্তু সব জুলাই জাতীয় সনদে লেখা নাই। এবং এটা নিয়ে আমি দেখেছি খুব আলোচনা হয় না। যেমন কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই যে কথাটা, এটা প্রস্তাব আকারে জুলাই জাতীয় সনদে আছে। কিন্তু সংবিধানে যখন আপনি একটা জিনিস সংশোধন করে একটা ধারা আপনি যুক্ত করেন, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ দরকার হয়। এই ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট, এটা এক্সপার্ট যারা তারা এটা তৈরি করে, তারপরে এটাকে ভেটিং করে যুক্ত করা হয়। ওই কাজগুলো তো বাকি আছে, ওই কাজগুলো কিন্তু ওই পরিষদে হবে। এই যে এই সময় সরকার গঠন হয়ে গেল, আমার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আমার ক্যাবিনেট হয়ে যাবে ততদিনে, তাহলে আমাদের এই 300 জন আসলে দেশ পরিচালনা, 300 জনের মধ্যে এই কজন দেশ পরিচালনায় থাকবে? না, সংসদ সদস্যরা কিন্তু সরকার পরিচালনা করে না। আমাদের সংবিধানে 3টা গুরুত্বপূর্ণ বিভাগ আছে, এই 3টা বিভাগের 3টা কাজ। চতুর্থ বিভাগ, যার নাম নির্বাহী বিভাগ, এটা হলো সরকার, এটা কিন্তু সংসদ না আমাদের। এবং এটা আমাদের সংবিধানে যে এই জিনিসটা এইভাবে বর্ণনা আছে, এটা খুব আচানক বা অদ্ভুত না, পৃথিবীর অন্যান্য দেশেও তাই, আমেরিকাতেও তাই, ইংল্যান্ডে তাও, ফ্রান্সে তাও, ইন্ডিয়াতেও তাই। চতুর্থ ভাগে আছে নির্বাহী বিভাগ, যেটা সরকার, যারা সরকার চালায়। এই অর্থে সরকার যারা চালায় তারা দেশ চালায়, এবং এটা ক্যাবিনেট শেষ। পঞ্চম ভাগে আছে সংবিধানে আইন বিভাগ, এটা সংসদ, এটা সরকার না। কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ একটা মডেল নিয়েছি ইংল্যান্ড থেকে, যে বাংলাদেশের সরকার ব্যবস্থায় এবং রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্যাবিনেটের সদস্য, তারা আবার
জাতীয় সংসদ সদস্য, কিন্তু দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। ফলে সরকার পরিচালনা করবে অতীতের যে কোনো নির্বাচনের পরে যেভাবে সরকার গঠিত হয় তারাই সরকার পরিচালনা করবে, তারাই সরকার গঠন করবে, তারাই দেশ চালাতে থাকবে। কিন্তু আবার যখনই সংসদের অধিবেশন ডাকা হবে সাথে সাথে ওই ব্যক্তিরা এবার যে সংসদের অধিবেশনে বসবে, সংসদের অধিবেশনে বসার সাথে সাথে সংসদের মেয়াদ শুরুর প্রথম 180 দিন এই সংসদ যখনই বসবে ও দুইটা টুপি পরে বসবে, ডাবল হেটিং বলে ইংরেজিতে, ও জাতীয় সংসদ, সংবিধান সংস্কার পরিষদ, এবং এতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই যে আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সেটা তো আসলে সেই 6 মাসের মধ্যে আমাদের একটা আমি মনে করি যে কনফিউশনটা তৈরির একটা বড় কারণ এই যে আগে গণভোট, নর্মালি কি হয় যে সাংবিধানিক কোনো প্রশ্ন থাকলে আগে সংসদে অনুমোদন হতে হয়, তারপরে গণভোটে যায়, যে জনগণের কাছে ছেড়ে দেন যে সংসদে এটা অনুমোদন করেছে আপনি একমত কিনা। কিন্তু এবার হচ্ছে উল্টো, যে আগে গণভোট করে আপনি পার্লামেন্টে পাঠাচ্ছেন। এই কারণে অনেকের মনে সন্দেহ তৈরি হচ্ছে যে তাহলে সরকার তো সিদ্ধান্ত নিয়েছেই, এবং সরকার যেভাবে হ্যায়ের পক্ষে প্রচার চালাচ্ছে তার মানে সরকার গণভোটের ফলাফলটা রেডি করে রেখেছে। তো গণভোটের ফলাফল যদি রেডি করা থাকে, হ্যাঁ জয়যুক্ত হয়, তারপরে আপনি পার্লামেন্টে পাঠাচ্ছেন এই ডকুমেন্টটা, অর্থাৎ গণভোট আগে এরপরে পার্লামেন্ট, এটা উল্টা হচ্ছে এবার। এই জন্য কারো কারো মনে সন্দেহ তৈরি হচ্ছে যে এখানে ইন্টেনশনটা কি আসলে। আমি আরিফের কাছে ওইটা জানতে চাই যে আগে গণভোট তারপরে পার্লামেন্ট, এইটা একাডেমিক্যালি ঠিক কিনা। এটা খুবই ঠিক এবং ইন্টেনশনটা খারাপ না। এখানে বিষয় হলো যে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র নির্মাণ, সংবিধান সংশোধন, এর কোনো কিছুর কোনো অরিজিনাল দলিল নাই যে ওই ব্লু বুকে যা লেখা আছে আমাকেও তাই করতে হবে, এরকম কোনো কিছু নাই। প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জেনারেশন তাদের মতো করে, নিজেদের মতো করে কিন্তু অনেক কিছুকে রিডিজাইন করতে পারে। আগে গণভোট করছে, জাতীয় সংসদ বিদ্যমান নেই, এগুলো কখনোই কোনো গুরুতর ত্রুটির বিষয় না। প্রশ্ন হলো বর্তমান সরকার যেভাবে পুরো জিনিসটাকে সাজিয়েছে এর আইনানুগ ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা। আমি মনে করি এটা খুবই ঠিক আছে আইনানুগ ধারাবাহিকতার দিক থেকে। দ্বিতীয়ত, এটা আমার মনে হয় খুবই একটা অনুচিত একটা সমালোচনা হবে যে আগে থেকেই ফলাফল নির্ধারিত করে যাচ্ছে, তাহলে গণপরিষদে কী হবে বা সংস্কার পরিষদে কী হবে। আমার মনে হয় এই জিনিসটা এইভাবে সমালোচনা করলে আমরা প্রেক্ষাপটকে আসলে ভুল বুঝব। বাংলাদেশ জুলাই আগস্টে একটা অভ্যুত্থান হয়েছে 2024-এ, এবং এখনকার গণভোট, সংস্কার পরিষদ গঠন বা গণপরিষদ গঠন, সামনে জাতীয় নির্বাচন, এগুলো সব কিছুরই কিন্তু একটা অভ্যুত্থানের প্রেক্ষাপট আছে, আমরা এটা যেন ভুলে না যাই। অভ্যুত্থানের প্রেক্ষাপটের কারণেই আমরা কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করেছি, এর মধ্যে সংবিধান সংস্কার, এটা একটা বড় সিদ্ধান্ত। এই বড় সিদ্ধান্তটা কেন আমরা শুধু সরকারের কাঁধে করে দিচ্ছি যে এটা সরকার কেন এটার প্রচারণা চালাবে। আসলে এই সরকার তো অন্য যে কোনো রাজনৈতিক সরকার না, এই সরকার তো অভ্যুত্থানের সরকার। ফলে অভ্যুত্থানের সরকার অভ্যুত্থানের সবচেয়ে বড় স্পিরিটেড একটা ডকুমেন্টের পক্ষে প্রচারণা চালাতে পারে। এতে কোনো দোষ, ত্রুটি বা পক্ষপাতিত্বর অভিযোগ আনা, এটা সম্পূর্ণ প্রেক্ষাপটকে মিসইন্টারপ্রেট করা হবে। ফলে সরকার যে প্রচারণা চালাচ্ছে, এই প্রচারণা চালানোর ব্যাপারে সরকারের পক্ষপাতিত্ব বা বায়াসনেসের কোনো কারণ না। আরে যদি তাই হয় তাহলে ব্যালট পেপারে হা না দুইটা রাখার দরকার। আমি শেষের দিকে হা থাকবো না, দরকার আছে। এখানে আমরা কেন সরকার এবং জনগণকে এক করে দিচ্ছি? সরকার এবং জনগণ তো এক না। বর্তমানে অভ্যুত্থানের যে সরকার একটা রাষ্ট্রীয় এন্টিটি, যে রাষ্ট্র পরিচালনা করছে, কিন্তু জনগণ, আমার ভোটার তো 12 কোটির উপরে, তারা তো সরকার না। তাদের কাছে সরকার একটা প্রস্তাব রাখছে যে আমি মনে করি, এবং আমরা এটা করার, এই প্রস্তাবটাও আমরা অনেকগুলো জোট এবং রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করার পরও আমাদের মনে হয়েছে শুধু আমরা যথেষ্ট না, আমরা, আপনারা যারা আছেন, প্রাপ্তবয়স্ক ভোটার আছেন, আমরা আপনাদের কাছ থেকে জিনিসটা আলোচনা করে আপনাদের রেটিফিকেশন নিতে চাই। এটা তো সরকারের বিশাল উদারতা এবং সততা প্রমাণ করে। এবং এটা নির্ধারিত ফল না। কেন বলা হচ্ছে এটা নির্ধারিত ফল? যদি নির্ধারিত ফল হতো তাহলে সরকার তো ঝুঁকি নিচ্ছে, আমি গণভোটে দিচ্ছি, যেখানে হা না কোনো দিকে রেজাল্ট যেতে পারে। ফলে এটা কখনোই নির্ধারিত ফল না। একটা জিনিস আমি যেটা বুঝেছি যে রাজনৈতিক এই সময় যদি আপনি 3টা বড় বা 4টা বড় যদি ফোর্স বলেন, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, 4টা বড় দল যদি ধরেন, এনসিপি, ইন্টারেস্টিং আলোচনা এটা হতে পারে যে এনসিপি ছিল জুলাই সনদের সবচেয়ে বড় দাবিদার। তারা এখন পর্যন্ত এই সনদে সাইনই করে নাই। তো তারা কেন স্বাক্ষর করলো না, এই ব্যাখ্যাটা তাদের দেওয়া উচিত। আমি ঠিক জানি না তারা কি মনে করছে না জিতে গেলে সাইন করবে না, হ্যাঁ জিতে গেলে সাইন করবে, আমি ঠিক জানি না। তো এই এক। আর 2, বিএনপি কেন গণভোটের পক্ষেও বলছে না, বিপক্ষেও বলছে না? এটার কারণ এই হতে পারে যে আপনি বলছেন যে বিপক্ষে প্রচার চালাচ্ছে না, কিন্তু পক্ষেও বলছে না। জুলাই সনদ যখন হয়
তখন তারা অনেকগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সেই সেই তাদের মূল কনসার্ন জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন হওয়ার পরে যেই গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই পরিষদে কি হবে না হবে সেটা তো ওই পার্লামেন্ট ডিসাইড করবে। কিন্তু আলোচনাটা অন্য জায়গায়, যে যেই ডকুমেন্টটা তৈরি হলো এক ধরনের অনৈক্যের মধ্যে দিয়ে, জুলাই সনদ যেটা আমাদের কাছে এখন ডকুমেন্ট, এইটা তো সমস্ত রাজনৈতিকগুলো একমত পোষণ করে নাই। সিপিবি সহ কয়েকটা বামপন্থী দল দ্বারা এটাকে সম্পূর্ণ সাইনই করে নাই। আবার বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে নোট অফ ডিসেন্ট সহ একটা দলিল যেটা আপনি পাশ করতে চাচ্ছেন পার্লামেন্টে, চ্যালেঞ্জটা হবে ওইখানে যে যদি ওইখানে 2/3 মেজরিটি পক্ষে না বলে এই সনদের পর, ধরেন আপনি হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরে এটাকে তো সংসদে পাশ করতে হবে, তো সংবিধান সংস্কার পরিষদে 2/3 মেজরিটি যদি ওটার পক্ষে হ্যাঁ না বলে তাহলে তো এটা পাশ হচ্ছে না। তো ওইখানে গিয়ে মূল চ্যালেঞ্জটা হবে যে বিএনপি যেহেতু এই যে ডকুমেন্টটা তৈরি হলো তার নোট অফ ডিসেন্ট আছে, সে একমত না সব পয়েন্টে, ওই কারণে সে হয়তো চুপ থাকার নীতি নিয়েছে। তারা হয়তো জাতীয় নির্বাচনকে প্রায়োরিটি দিচ্ছে, গণভোটটা তার হয়তো প্রায়োরিটি লিস্টের মধ্যে নাই। এখন ভেতরে ভেতরে সে কি প্রচার করছে, তার দলের নেতাদের সমর্থকদের, তারা কি ভালো পয়েন্ট নিয়ে আসছেন। সেটা হচ্ছে যে ধরে নিলাম হ্যাঁ জিতলো, পার্টি এক্স হ্যাঁ জিতলো, সংসদ বসলো, আমরা গণভোটের মানে কি বলে সংবিধান সংস্কার নিয়ে আলোচনাও শুরু করলাম, মানে কর্মকাণ্ডও শুরু করলাম, কিন্তু এখানে তো মতামতের বিষয় আছে। সেক্ষেত্রে বিএনপি ধরে নিলাম যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সে সংসদে গেল, তখন যদি সে একমত না হয় তাহলে কি জটিলতা হতে পারে? আচ্ছা, এখানে এগেইন কোনো কিছুই পূর্ব নির্ধারিত না, প্রস্তাবিত, পূর্ব প্রস্তাবিত। যেমন জুলাই জাতীয় সনদ কিন্তু প্রস্তাবিত, এবং গণভোটের উদ্দেশ্য হলো জুলাই জাতীয় সনদ নামে আমরা যে দলিল বানিয়েছি, এই দলিল আমরা গণপরিষদে উত্থাপন করব কিনা, এই প্রশ্নই তো আমাদের গণভোট হলো। জুলাই জাতীয় সনদ নিয়ে কাজ শুরু হলো, আমরা যেটা বললাম যে 30 দিনের মধ্যে পার্লামেন্টের অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে, কাজ শুরু হলো। মজার বিষয় হলো জুলাই জাতীয় সনদে এত অনেক বিচিত্র এবং বহুমুখী বিষয়ের প্রস্তাব আছে সংবিধান সংক্রান্ত, এবং সংবিধানের বাইরেও বিভিন্ন আইনের বিষয়েও কিন্তু বিভিন্ন প্রস্তাব আছে। তবুও সংবিধান যেহেতু সবচেয়ে সেন্সিটিভ এবং কেন্দ্রীয়, আমরা সংবিধান বিষয়ে কথা বলি, এইগুলো নিয়ে তখন বিস্তারিত এগেন সংবিধান সংস্কার পরিষদ, যেটা সংসদেরই অন্য নাম, ওই কিছুদিন তারা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে, তর্ক করবে, এবং এক্স্যাক্টলি সনদে প্রস্তাবিত যে বিধানটা সেটা কিভাবে আইনের ভাষায় পরিণত করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে। এই সিদ্ধান্তে যদি ঐক্যমত্য না হয়, বলা হচ্ছে ঐক্যমত্যের বিষয়ে আমাদের যে আইন করা হয়েছে, আদেশ, যেটা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 কিন্তু বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ সংক্রান্ত যে কোনো সংশোধনী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটের মাধ্যমে গৃহীত হবে। এটা তো ক্লিয়ার, সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি একমত না হয় তাহলে গৃহীত হবে না, এটা গৃহীত হবে না, অ্যাটলিস্ট ওইটা গৃহীত হবে না। ফলে এই বিষয়টা কিন্তু খুব সুস্পষ্টভাবে আমাদের জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 বলা আছে। এগুলোতে কনফিউশন নাই, ফলে যেটা কনফিউশন নাই সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর কিন্তু সেটা নিয়ে কনফিউশন তৈরি করার মতো কাজ আমরা করতে পারি না, এটা করা উচিত না, যেটা আমি দেখেছি অনেকেই করছে। আমি যখন বলছি যে আমার সংসদ মানে জুলাই চার্টার অনুযায়ী আসলে আমার সংসদ তো দ্বিকক্ষ বিশিষ্ট হবে, যদি পাস হয়, সেটা পরে, তাহলে সেক্ষেত্রে কি তাহলে তখন আমার 6 মাস পরে, মানে পাস হওয়ার পরে সেটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে? হ্যাঁ, পাস হয়ে যাওয়ার পরে, তখন পাস হওয়ার আগে পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে মানে তখন চেঞ্জ আসবে না, কারণ পার্লামেন্টারি সিস্টেম এরা তো নিম্নকক্ষ থাকবে। এই 300 এমপি যারা, আমি আরও একটু ফুটনোট দেই, এই যে 300 জন জয়ী হলেন 12 তারিখে যদি নির্বাচনটা হয়, এই 12 তারিখের যারা জয়ী হলেন ওনারা তো সংসদ সদস্য নিম্নকক্ষের, প্লাস প্রথম 6 মাস ওনারা দায়িত্ব পালন করবেন এডিশনালি, আরবি যেরকম ভাষায় বলেন যে ডাবল টুপি পড়বেন, যে ওনারা একই সঙ্গে সংসদ সদস্য প্লাস সংবিধান সংস্কার পরিষদের সদস্য। যদি সংসদ বা ওই পরিষদ এগ্রি করে যে আমরা এই জায়গাটা রাখবো, এই ধর 48টা পয়েন্টের মধ্যে 40টা এগ্রি করলো, 8টা বাতিল হয়ে গেল ধরা যাক, তাহলে এর মধ্যে উচ্চকক্ষ ব্যাপারে একমত হলো, তাহলে ওই 6 মাস পরে উচ্চকক্ষ গঠিত হবে নতুন 100 জন লোককে নিয়ে। সেই নতুন 100 লোক কারা হবে? জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে ভোট পাবে, ভোটের পার্সেন্টেজ হিসেবে ধরা যাক বিএনপি 40% ভোট পেল, তাহলে ওই 100টার মধ্যে 40টা আসন তারা পাবে। জামাত মনে করেন ধরা যাক এক্সাম্পল 20% ভোট পেল, তাহলে তারা 20টা পাবে। এই রকমের করে 100, মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা যে পরিমাণ ভোট পাবে পার্সেন্টেজ অনুযায়ী উচ্চকক্ষের সে আসন পাবে 100।
এই 100 সিটে নতুন 100 লোক নিয়োগ প্রাপ্ত হবেন। এখন বিএনপি কোন 50 জনকে নেবে, কোন 40 জনকে দেবে, জামাত কোন 20 জনকে দেবে, এইটা তারা ডিসাইড করবে ওই 6 মাসের পরে। যদি জুলাই সনদ এই যে বাস্তবায়ন ব্যাপারে পার্লামেন্ট বা সংবিধান সংস্কার পরিষদ একমত হয়, এটা 6 মাস পরের গল্প। তখন যে নতুন 100 লোক, ওই 100 লোকের সঙ্গে আগের যে 300 লোক এমপি, এনাদের কোনো কনফ্লিক্ট নাই তো, ওটা তো নতুন জিনিস। কোনো কনফ্লিক্ট নেই। আর যে কারণে ভুল বোঝাবুঝিটা হলো আপা, যেহেতু এটা আমাদের আজকের আলোচনার অন্যতম একটা কেন্দ্রীয় বিষয়, আমি এটা নির্যাসটা আমি আবার একটু রিস্টেট করি, আবার বলি বোঝার জন্য, যে জিনিসটার পরম্পরা বা ধারাবাহিকতাটা না বোঝার কারণে এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে। একটা হলো সরকার, আরেকটা হলো সংসদ, দুটো এন্টিটি বা সংস্থা কিন্তু আলাদা সংবিধান অনুযায়ী। বাংলাদেশের সরকার কারা, এখানে কারা থাকবে এবং সরকার কিভাবে পরিচালিত হবে, এইটা সংবিধানের 4th ভাগে আছে। আর বাংলাদেশে সংসদ কারা, সংসদে কারা বসবে, সংসদ কিভাবে চালাবে, আইন কিভাবে বানাবে, এটা 5ম ভাগে আছে, দুইটা আলাদা আলাদা জায়গায়। ফলে সরকার চালাবে সরকারি লোকরা, আর সংসদ চালাবে সংসদের সদস্যরা। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী এখানে যারা মিনিস্ট্রিয়াল দায়িত্বে থাকেন, যারা সরকারের মূল কর্তা ব্যক্তি, তাদের একটা ডাবল দায়িত্ব আছে, তারা আবার এমপি হিসেবে সংসদেও বসেন। কিন্তু তাদের কিন্তু চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন তারা সংসদে বসেন তারা সংসদ সদস্য, আবার যখন তারা মিনিস্ট্রিতে আসেন তখন তারা মন্ত্রী। সরকার গঠনের কোনো অনিশ্চয়তা নাই, কারণ সরকার গঠিত হবে সরকার গঠনের নামে। তখন অ্যাডমিনিস্ট্রেশন চালাবে সরকার, পুলিশের দায়িত্বে থাকবে পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি মন্ত্রীর দায়িত্ব পাবেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা দেখবেন। ফলে অতীতের যে কোনো সরকার গঠনের মতোই সরকার গঠিত হবে এবং দেশ সরকারের অধীনে বা সরকারের পরিচালনায় ঠিক আগের মতোই চলতে থাকবে। সংসদ যেটা আলাদা, সরকারের সাথে যার কোনো ধরনের কোনো মেশামেশি নাই, একদম সম্পূর্ণ ভিন্ন আলাদা একটা সত্তা সংসদ আলাদাভাবে বসে তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই জাতীয় সনদের আলোকে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করবে। আলোচনার মধ্য দিয়ে তারা যেগুলোতে ঐক্যমত্য পোষণ করবে তারা সেগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবস্থা করবে। ফলে কোনো কনফ্লিক্ট নাই, কোনো অনিশ্চয়তা নাই এবং কোনো ধরনের মানে নির্বাচন যদি ভালোভাবে হয় তাহলে এই সরকারের মেয়াদ কোনোভাবেই নির্বাচিত সরকারের হাতে দ্রুত হস্তান্তর না করে অন্য কোনোভাবে বৃদ্ধি করার কোনো উপায় নেই। এই সরকারের কেউ আসলে পরবর্তী সংবিধান সংস্কার যে পরিষদ তার সাথে থাকছেন না, পরিষদের মেম্বার হিসেবে থাকতে পারবেন না, কারণ হলো এখানে ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে এমপি হলেই শুধু সংস্কার পরিষদের মেম্বার হতে পারবেন, ফলে অন্যভাবে পারবেন না। কিন্তু আমরা যেন যে কোনো জিনিসের সৃজনশীলতা ভুলে না যাই। যেমন সংবিধান সংস্কার পরিষদ ওরফে জাতীয় সংসদ, যেটা আগামী নির্বাচনের পরে এর দ্বৈত চরিত্র নিয়ে বিদ্যমান থাকবে 180 দিন, ওই সার্বভৌম জাতীয় সংসদ যদি মনে করে, জাতীয় সংসদ তো কাজ করে একটা প্রসেসের মধ্যে দিয়ে, আপনারা জানেন জাতীয় সংসদ সিদ্ধান্ত গ্রহণ করে রেজলিউশনের মধ্য দিয়ে। সংসদীয় কমিটি টাইপ না আলাদা এগেইন কনফিউজ না করি, ওইরকম কিছু একটা কি এনাদেরকে আমি আসতেছি। ইয়েস ইউ আর ভেরি রাইট। জাতীয় সংসদ যদি একটা সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করে, একটা রেজলিউশন গ্রহণ করে যে এই জুলাই জাতীয় সনদের আলোকে এবং গণভোটের আলোকে আমাদের কাঁধে যে বিশাল জাতীয় দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আরও সুচারুরূপে আরও সুন্দরভাবে পরিচালনা এবং কাজ করার জন্য আমরা একটা স্পেশাল কমিটি গঠন করে দিচ্ছি, আপনি যেটা বললেন, সেই কমিটি যেন দ্রুত সব কিছু ঠিকঠাক করে আমাদের সামনে আমাদের অধিবেশন উত্থাপন করে। সেই কমিটিতে এমপি হওয়া শর্ত না, যে কোনো এক্সপার্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে সেটা করা যাবে। এবং একটু আমি 10-11 এক্সপিরিয়েন্স একটু বলি এর সঙ্গে, সেটা হলো যে যখন সংবিধানে পঞ্চদশ সংশোধনের জন্য বিশেষ কমিটি করা হলো 15 সদস্যের, ওই কমিটি কিন্তু ধারাবাহিকভাবে সাবেক আইনজ্ঞ, সাবেক বিচারপতি, রাষ্ট্রের বিশিষ্ট নাগরিক, ইভেন পত্রিকা সম্পাদকদেরও কিন্তু ইনভাইট করেছিল। ওনারা বাই রোটেশন ওই বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেছে। বিশেষ কমিটি তাদের মতামত নিয়েছে যে কেয়ারটেকার বিষয়ে আপনি কি মনে করেন, সংবিধানে বিসমিল্লাহ নিয়ে আপনার অবস্থান কি, রাষ্ট্রধর্মের বিষয়ে নানা রকম মত দিয়েছেন। এবং অধিকাংশ লোকই, আমি যেহেতু তখন সেটা খুব কাছ থেকে ফলো করেছি, অধিকাংশ লোকই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছিলেন, কিন্তু বিশেষ কমিটি মনে করেছে যে এটা রাখার দরকার নেই, কিন্তু মতামত নিয়েছিল। ফলে ওই যে বিশেষ কমিটি, তারা কারো মতামত না নিলেও আপনি তাকে ধরতে পারতেন না, কিন্তু তারা মতামত নিয়েছিল। এখন কতটুকু অ্যাকসেপ্ট করেছে বা প্রত্যাখ্যান করেছে সেটা পরের আলোচনা, কিন্তু মতামত নিয়েছিল। ফলে এবারও এই সংবিধান সংস্কার পরিষদ যারা 300 এমপি, সংসদ যদি মনে করে আলাদা একটা বডি করবে, এটা করতে হবে, সেই এখতিয়ার তার আছে। এবং সেখানে যে বাইরের কাউকে যুক্ত করতে চায় এক্সপার্ট হিসেবে, সেই এখতিয়ারও পার্লামেন্টের আছে। এটা আমার মনে হয় না কোনো কনফিউশন তৈরি করবে।
এবার আমি একটা জিনিস একটু জানতে চাই, আমার ধারণা যে যারা এটা দেখছেন তারাও ভাবছেন যে সবই মানে এটা যদি আসলে সংসদে যেরকম করে নতুন আইন প্রণয়ন হয়, হুম। আইন হুম। নতুন আইন লেখা হয়, আহ, সেটা যদি মানে আমার কাছে শুনে হুম। মনে হচ্ছে হুম। সাধারণ মানুষ হিসেবে যে ভাই সবই তো আসলে অন্যান্য সংসদ যা করেছে সেটার Yes, মতোই, yes. বিগ ডিফারেন্স। হুম। সো যদি এখানে বিগ ডিফারেন্স না থাকে, বিগ ডিফারেন্স আছে, আপনি প্রশ্নটা করেন আমি বলছি। ওয়াই দ্য হ্যাঁ, মানে কেন তাহলে গণভোটটা হলো? রাইট। বা গণপরিষদ নামে আলাদা নাম কেন দেওয়া হচ্ছে? ইউর সো 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 ইম্পর্টেন্ট। আগামী জাতীয় সংসদ যে সময়টুকু সে গণপরিষদ হিসেবে কাজ করবে, আসলে অতীতের যে কোনো জাতীয় সংসদের মতোই একটা আইন বানানোর মতো যা কাজ করে তখনও তাই কাজ করবে। তাহলে নাম ভিন্ন কেন এবং এর মহত্ব কোথায়? এর মহত্ব আছে। গণপরিষদ করার কারণ হলো গণপরিষদের একটা সংবিধানের চেয়েও, গণপরিষদ আদৌ বলতে পারবেন কিনা আপনি এটাকে? হ্যাঁ বলা যাবে, বলতে পারবেন? হ্যাঁ, কারণ হলো গণপরিষদ তো হয় একটা রাষ্ট্র যখন নতুন স্বাধীন হয়। না শুধু তা না, গণপরিষদ নতুন, মাঝখানে যে কোনো সময় গণপরিষদ হ্যাঁ পারে? হ্যাঁ করতে পারবেন, আচ্ছা। করতে পারবেন। কখন করতে পারবেন? গণপরিষদের বিধান করার জন্য আপনি যখন একটা আইন করবেন এবং সেই আইনটা করার জন্য আপনাকে অবশ্যই সাপোর্ট থাকতে হবে, জনগণের সাপোর্ট থাকতে হবে। ফলে আমাদের ওই যে চিন্তা যে শুধু নতুন রাষ্ট্র হওয়ার পরে সকল নাগরিকদের সম্মতির ভিত্তিতে একটা আলাদাভাবে গণপরিষদ গঠন করলেই গণপরিষদ গঠন করা যাবে, অন্য সময় করা যাবে না, এরকম কোনো ফিক্সড ফর্মুলা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেও নাই, ইতিহাসেও নাই, আইনেও নাই। ফলে এটা করা যাবে। এখন কেন গণপরিষদের মাহাত্ম্য এই জায়গায়, যখন গণভোটের মধ্য দিয়ে কোনো প্রস্তাব পাশ হয়ে আসে, যেমন যদি সামনে নির্বাচনে জুলাই জাতীয় সনদ যদি বেশি ভোট পায়, তাহলে জনগণের ম্যান্ডেট পেল এই সনদ। এতদিন সরকারের ম্যান্ডেট পেয়েছে, রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট পেয়েছে, এখন জনগণের ম্যান্ডেট পেল। এই জনগণের ম্যান্ডেট পাওয়া একটা ডকুমেন্ট জাতীয় সংসদে এবং সংবিধান সংস্কার পরিষদে উত্থাপন করা হবে এবং তার ভিত্তিতে যে সংস্কার বা পরিবর্তন হয়ে সংবিধানের নতুন বিধানগুলো ঢুকবে, এগুলোর খুব শক্ত ঐতিহাসিক ভিত্তি থাকবে। যখন গণভোটের মধ্য দিয়ে, মানে শক্তি নিয়ে, গণভোটের মধ্য দিয়ে অর্জিত শক্তিতে গণপরিষদ সংস্কার পরিষদে বসে যখন একটা চেঞ্জ করা হয়, এটা সাধারণ আইন পরিবর্তনের চেয়েও কিন্তু আপনাকে একটু থামাই। গণ মানে গণভোটের মাধ্যমে হ্যাঁ। যে 48টি ধারায় 48টি বিষয়ে বিষয় এই গণভোট হচ্ছে, সেই গণভোটে তো মানুষজন আসলে, আমি ধরে নিচ্ছি যে মানুষজন জানে, জেনে শুনেই তারা আসলে হ্যাঁ বলছে। তাহলে আমি যখন এটা হ্যাঁ পেয়েই যাচ্ছি, তাহলে আবার কেন এখানে সংবিধান পরিষদ কেন লাগবে? সংবিধান পরিষদটা আসলে কি দরকার? আচ্ছা, কেন লাগবে? এই আমার মনে হয় পুরো গত 1.5 বছরের আলোচনায় এই বিষয়টা ব্যাখ্যা করে কোথাও কোনো আলোচনা হয়নি যে কেন এটা আলাদাভাবে আবার জাতীয় মানে সংসদে বা গণপরিষদে আবার তুলতে হয়। গণপরিষদে তুলতে হয় কারণ হলো, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়েই দেখাই, বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের জুলাই জাতীয় সনদের 10 নম্বর যে আইটেম, 10 নম্বর আইটেমে আছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ঠিক আছে? এইটার বিষয়ে একটা প্রস্তাব এখানে আছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এইভাবে হইতে হবে, ঠিক আছে? এই প্রস্তাবটা এক্স্যাক্টলি যখন সংবিধানে লেখা হবে ধারা হিসেবে, সেই ভাষাটা কিন্তু এখানে নাই। কারণ এটার আরও ব্যাপক বিভিন্ন ধরনের স্টেজ থাকতে পারে, হতে পারে যে এই পদ্ধতিতে কাজটা ঘটবে। একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা একটা নীতিগত সিদ্ধান্ত যেটা সনদে আছে। এই সিদ্ধান্তটা, এটা কিন্তু আইনের ভাষা না, সংবিধানে কিন্তু ঠিক এইভাবে লিখে দিলে হবে না। সংবিধানে এটা আবার ডিটেল করতে হবে যে পরপর 2 বার নাকি গ্যাপ দিয়ে হওয়া যাবে। শুধু তাই না, সংবিধানে এটাও থাকবে যে যিনি যে কোনোভাবে 2 বার, আমি এটা অনুমান করে ব্যাখ্যার জন্য, বোঝার জন্য বলছি, সংবিধানে এটাও লেখা হবে যে যে কোনোভাবে যদি কোনো ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন, পরবর্তীতে অন্য দায়িত্ব পালন করে তিনি আবার প্রধানমন্ত্রীর রূপে ফেরত আসতে পারবেন কিনা, এরকম ডিটেলিং কিন্তু গণপরিষদে করা হবে। মানে কোথাও কোনো ফাঁক ফোকর যাতে না থাকে সেজন্য হচ্ছে এই আলোচনাগুলো কিন্তু সনদ পর্যায়ে করা সম্ভব না। মানে কি সনদে এরকম যে জুলাই সনদের যে প্রস্তাবটাকে আইনি ফ্রেম দেওয়ার জন্যই গণপরিষদ, এবং এটা জরুরি, কারণ আইনি ফ্রেম দেওয়ার জন্য আপনি অন্য কোনো ফোরামে যেতে পারবেন না। সংবিধান এবং আইন অনুযায়ী যে কোনো বিষয়কে এর আইনি ফ্রেম দিয়ে
পাশ করানোর জন্য, যেমন আমরা এখন জাতীয় সংসদের সামনে যেটা দেখব, এই জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা প্রস্তাবকে নিয়ে যেভাবে আইনি কাঠামো এবং আইনি চরিত্রে রূপান্তর করা হবে, এগুলো এত ক্ল্যারিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং প্রশাসনিক নেচারের, এইগুলো নিয়ে আপনি কোনোদিন গণভোটে যেতে পারবেন না, কারণ এগুলো সাধারণ মানুষের একদম নিটিগ্রিটি বোঝার বিষয় না। সাধারণ মানুষ নীতি বুঝে যে সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারলে মানুষ লোভী হয়ে যায়, অতএব ওই দুইবারের বেশি থাকবে না। মানুষ কিন্তু এটা বুঝবে খুব সহজে। কিন্তু এই নীতিটা আপনি কিভাবে লিগ্যাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করবেন, কনস্টিটিউশনাল ভাষায় আপনি কিভাবে ট্রান্সলেট করবেন, ওইটার জন্য ডিটেল আলোচনা এবং বিতর্কের দরকার আছে। এই কারণেই গণপরিষদ এবং একটা ফোরামের মধ্যে দিয়ে তো চূড়ান্ত করতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি না জিতে, মানে গণভোটে ধরো না জিতলো, সেক্ষেত্রে তাহলে কি হবে? খুবই সহজ উত্তর, না জিতলে কি হয় এটা আর এই বিষয়ে, মানে এই জুলাই সনদ পার্লামেন্টেই যাবে না, সংবিধান সংস্কার পরিষদই গঠিত হবে না, ওই যে 300 এমপি অতীতের মতো 300 এমপি তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। ফলে আমার মনে হয় এই উত্তর সবচেয়ে সোজা, যে যদি গণভোটে না জিতে তো আলোচনাই নাই। আরেকটা নায়ক প্রশ্ন করি, যদি সংসদে বসে বা সংবিধান সংস্কার পরিষদে বসে সবগুলো পয়েন্টের সাথে যদি একমত না হয়, তাহলে কি? আচ্ছা, এখানে দুটো জিনিস ঘটবে। সেটা হলো, এতক্ষণ তো আইনি ব্যাখ্যা দিলাম, আসলে জুলাই জাতীয় সনদের ভার শুধু আইনি না, এর দার্শনিক ভারও আছে, আমি সেটাও একটু বলবো। যদি জুলাই জাতীয় সনদের কোনো বিষয় গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোট না পায়, সেটা কিন্তু সংবিধানে স্থান পাবে না। এটা বলে দেওয়া আছে আমাদের যে আইন আছে এই বিষয়ে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা এই গভর্নমেন্ট বানিয়েছে। এখানে বলা আছে যে কোনো জিনিস গণপরিষদে বা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হইতে হবে, পাশ না হলে কিন্তু সেটা ঢুকতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, মনে করেন সেই 180 দিনের মেয়াদ শেষের দিকে আসলো, এরপরে সব কিছু যা করণীয় করা হলো, যা যা ভোটে পাশ করলো, মানে সংসদের ভোটে পাশ করলো, সেগুলো অন্তর্ভুক্ত হলো, কিছু কিছু জিনিস পাশ করলো না, অন্তর্ভুক্ত হলো না। এটা কি একদমই কোনো ব্যর্থ একটা প্রচেষ্টা বা এর আর কোনো ভবিষ্যৎ নেই? আমি তা মনে করি না। আমি মনে করি জুলাই জাতীয় সনদের সাথে আমাদের অভ্যুত্থানের এবং আমাদের আগস্টের শহীদদের আত্মদানের একটা সম্পর্ক আছে এই জুলাই জাতীয় সনদের সাথে। বিকজ আমরা যে স্বৈরাচারী কাঠামো বা ফ্যাসিস্ট কাঠামোর বদলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি এবং শহীদরা তাদের জীবন দিয়েছে, সেটার সাথে এই সনদের প্রতিজ্ঞাগুলোর একটা কানেকশন আছে। যদি কোনোটা এই সংসদে বা গণপরিষদে কোনো ধারা পুরোপুরি যদি সংখ্যাগরিষ্ঠ ভোটে যদি গ্রহণ নাও হয়, এটা ভবিষ্যতে একটা ছায়া ফেলে যাবে। ভবিষ্যতে এই বিষয়গুলো বারবার সংসদে আবার ফেরত আসবে। অনেক এমপি বা অনেক দল কিন্তু এগুলো আবার প্রমোট করবে যে জাতীয় সনদে এটা ছিল, এটা তখন গ্রহণ করা সম্ভব হয়নি, সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি, বাট পরে দেখেছি এটা নিয়ে অনেক ধরনের রাজনৈতিক নোংরামি হয়েছে, এখন আমরা এই পরিবর্তন চাই। ফলে জুলাই জাতীয় সনদের এই যে প্রভাব, এই প্রভাব কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। এই প্রভাব থাকবে। না জিতলেও জুলাই সনদ বাস্তবায়িত হতে পারে, সেটার একটা আমি প্রশ্ন করতে চাই, পারে ধরেন না জিতলো, তাহলে কি জুলাই সনদ, তারপরে জুলাই সনদ তার কোনো, আচ্ছা না, এই এত সংক্ষেপে উত্তর দেওয়ার কিন্তু খুব না, পারে ব্যাখ্যাটা দিচ্ছি যে কারণে আজকে এই আলোচনা করা হচ্ছে অতীতের কোনো একটা ভুল বুঝাবুঝির ক্লারিফিকেশন হিসেবে কাজ করার জন্য। আমরা আজকের জন্য আবার আরেকটা নতুন না, আমি বলছি যদি না যেতে তারপরে কিভাবে বাস্তবায়িত হতে পারে। মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না সিদ্ধান্তের জন্য তো গণভোট, না জিতলো, কিন্তু পার্লামেন্টে কোনো একটা দল 2/3 মেজরিটি পেল, ধরেন সেই দলটার নাম বিএনপি অথবা সেই দলটার নাম জামাত বা এনসিপি ধরা যাক। এখন গণভোটে না জিতলো, কিন্তু ওই সংখ্যাগরিষ্ঠ দল মনে করলো যে তারা জুলাই সনদটাকে বা এইটাকে নতুন করে আনবে, কারণ ওই যে 2 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি নিয়োগ পদ্ধতি চেঞ্জ করবে, আর্টিকেল 70 চেঞ্জ করবে, তাহলে তারা এইটাকে বিল আকারে কিন্তু পার্লামেন্টে তুলতে পারবে, তুলে তারা পাশ করে দেবে। ফলে গণভোটে হ্যাঁ জিতলেই এটা হয়ে যাবে, আর না জিতলে এটা হবে না। এটা পুরোটা ডিপেন্ড করে, ধরে নিচ্ছি জামাত বা এনসিপি মেজরিটি পেয়ে গেল সেখানে, আপনি যে বলছেন যে জুলাই সনদ যদি না ভোটও পায়, তাও এটা ওই সংসদ চাইলে বিল আকারে নিয়ে আসতে পারবে, যে সংসদ চাইলে সেটা বিল আকারে আনতে পারে। আমি ধরে নিচ্ছি জামাত বা এনসিপি মেজরিটি পেয়ে গিয়েছে, তারা এটাকে বিল আকারে আনতে চায়, কিন্তু এখানে যেহেতু বিএনপির নোট অফ ডিসেন্ট দেয়া আছে অনেকগুলো পয়েন্টে, সেক্ষেত্রে আসলে কি এই বিল
আনার কোনো মূল্য থাকছে বা এই পুরোটা ডিপেন্ড করে তো আপনার আরেক ভাই উত্তর দেবেন নিশ্চয়ই, আমি যে এক লাইনে বলি, পুরোটা ডিপেন্ড করে যে ওই সংসদ কি সিদ্ধান্ত নিচ্ছে। সংসদের 2/3 মেজরিটি যদি মনে করে যে এইটা আমি পাশ করব, সেক্ষেত্রে বিএনপি কয়টা নোট অফ ডিসেন্ট দিল বা দিল না, এইটা তো কোনো ইস্যু হবেই না তখন। আর নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাটা কি? নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা হলো জুলাই জাতীয় সনদটা তৈরি হয়েছে তো জাতীয় ঐক্যমত্য যে কমিশন, সেই কমিশনের এতে একটা আলোচনার ভিত্তিতে। এই নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের আলোচনায় আমরা যারা উপস্থিত আছি, আমাদের মধ্যে কয়েকজনের এই বিষয়ে ডিসেন্ট আছে। বাট এই ডিসেন্টের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত যেন গণপরিষদ নেয় বা সংসদ নেয়, শেষ। ফলে নোট অফ ডিসেন্টের অর্থ কিন্তু ভিন্ন মত, কেয়ামত পর্যন্ত আমি এটা মানব না তা না। নোট অফ ডিসেন্টের অর্থ হলো আমি আমার দলীয় অবস্থান থেকে এটা মানি না, কিন্তু ভবিষ্যতের মানে বিদ্যমান সার্বভৌম সংসদ যদি এটা আবার গ্রহণ করে, কোনো অ্যামেন্ডমেন্ট আনে বা কোনো ধরনের পরিবর্তন আনে, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টের কোনো বাধা হয়ে দাঁড়াবে। এবং নোট অফ ডিসেন্ট একটা বড় এক্সাম্পল দিই, 72-এ যখন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয়, এই সংবিধান প্রণয়ন কমিটির 34 জন মেম্বারের মধ্যে 6 জন মেম্বার, যারা 34 জনের 6 জন, তারা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন অনেক বিষয়। যেমন সংবিধানে বিসমিল্লাহ যুক্ত হলো জিয়াউর রহমানের আমলে, তো পঞ্চম সংশোধনীতে, কিন্তু এই 72-এর সংবিধানেই কিন্তু বিসমিল্লাহ যুক্ত করার প্রস্তাব এনেছিলেন এই সংবিধান প্রণয়ন কমিটিরই সদস্য ময়মনসিংহের এমপি এ.কে মোশাররফ হোসেন আকন্দ। কিন্তু তখন ওইটা গণপরিষদ অ্যাকসেপ্ট করে নাই। উনি তখন নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন যে আমি মনে করি বিসমিল্লাহ থাকা দরকার। তো ওই যে 6 জন মেম্বার নোট অফ ডিসেন্ট দিলেন, ওনারা কি কমিটি থেকে বেরিয়ে গেছেন? জান নাই তো। নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ হলো আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এই পয়েন্টে আমার ডিফারেন্ট ওপিনিয়ন আছে। ফলে নোট অফ ডিসেন্ট মানে যে আমি চলে গেলাম বের হয়ে, ব্যাপারটা তা না। ফলে বিএনপি জুলাই সনদে যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো চিরকালীন না, এক। নাম্বার 2, উনি কি নোট অফ ডিসেন্ট দিয়েছেন এটা কোনোই ম্যাটার করবে না পার্লামেন্ট যদি ডিসিশন নেয় যে আমরা এই বিষয়ে একমত, অর্থাৎ 2/3 মেজরিটি। ওনারা তো জনগণের, জি, রাজনৈতিক দল ধরে নিলাম যে 2/3 মেজরিটি আসলে বিএনপির আবার এতগুলি নোট অফ ডিসেন্ট দেয়া আছে, আবার এদিকে হচ্ছে হ্যাঁ ভোট জিতেছে, তাহলে এই যোগ অঙ্ক মিলবে কি করে? না, খুব সহজে মিলবে। কথা হলো যে বিএনপি যদি সরকার গঠন করে এবং বিএনপির হাতেই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের এবং সংবিধান সংশোধনের, তখন বিএনপির নোট অফ ডিসেন্টগুলো দলগত অবস্থান থেকে খুবই ক্লিয়ারলি বোঝা যাবে তারা সেগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছে, কারণ তারা তো আগেই জানিয়েছে। বিএনপি কিন্তু সব নোট অফ ডিসেন্ট দেয়নি, কিছু বিকল্প প্রস্তাবও দিয়েছে। ফলে আমরা এগুলো যেন ভুলে না যাই। এর মধ্যে ভবিষ্যতে বিএনপি যদি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হয়, তারা নোট অফ ডিসেন্ট সম্পর্কেও কিন্তু তাদের অবস্থান চেঞ্জ করতে পারে, অথবা এর চেয়ে ভিন্নতর নোট অফ ডিসেন্ট আছে কিন্তু ওই বিষয়ে তারা ভিন্নতর একটা প্রস্তাবে রাজি হতে পারে, তখন সেটাকে আবার সংবিধানের সংশোধন আকারে আনা হবে। ফলে নোট অফ ডিসেন্ট মানে কিন্তু জুলাই জাতীয় সনদ পুরোটা অকার্যকর নয়। নোট অফ ডিসেন্ট মানে হলো যে এই বিষয়ে আমার আপত্তি আছে, বাট একই বিষয়ে আমি ভিন্নভাবে এটাকে ফ্রেম করে আমি সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারি। যেমন খুবই গুরুত্বপূর্ণ, বিএনপির ডিসেন্ট এবং আন্ডারস্ট্যান্ড মানে উইদাউট ডিসেন্টটা বোঝার জন্য এই প্রধানমন্ত্রীর মেয়াদটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একটা উদাহরণ হতে পারে। যেমন একটা হলো যে বর্তমানে যেটা রাষ্ট্রপতির ক্ষেত্রে যে এটা আছে, লিমিটেশনটা দেওয়া আছে যে কোনোভাবেই আপনি নির্বাচিত হন না কেন, 2বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবে না। সেটা মাঝখানে গ্যাপ দিয়ে একাধিক্রমে হোক বা না হোক, গ্যাপ দিয়ে হোক বা পরপর হোক, যে কোনোভাবে হোক 2বারের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারবে না। এখন বিএনপির এটাতে মনে করেন নোট অফ ডিসেন্ট আছে, প্রধানমন্ত্রী, কিন্তু রাষ্ট্রপতির বিষয় এটা অলরেডি বর্তমান সংবিধানে আছে, রাষ্ট্রপতির ব্যাপারে অলরেডি আছে, প্রধানমন্ত্রীর ব্যাপারে নাই। প্রধানমন্ত্রীর ব্যাপারেই আনার জন্য আমরা বলছি। এখন বিএনপি হয়তো বলতে পারে যে না, এই এমন করা হোক, এই একটা লিমিটেশন থাকুক, কিন্তু কেউ পরপর 2বার হতে পারবে না বা 3বার, 2বারের বেশি হতে পারবে না, এরকম করা হোক, যাতে করে ইচ্ছে করলে একজন 2বারের পরে গ্যাপ দিয়ে 3য় বা 4র্থবার যেন আবার প্রধানমন্ত্রী হতে পারে। ফলে হলো কি, মানে জুলাই সনদের প্রস্তাবিত একটা জিনিস ঠিকই সংবিধানে গৃহীত হলো, বাট একটা ভিন্ন ফরম্যাটে গৃহীত হলো নোট অফ ডিসেন্ট থাকার কারণে। ফলে এরকমভাবে কিন্তু যে দলেরই যে বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্টের দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হলো অ্যাবসোলুটলি এটা গ্রহণ না করা, ফলে এটা সংবিধানের স্থানই পাবে না। আর একটা হলো আমার নোট অফ ডিসেন্ট আছে, কারণ যেভাবে প্রস্তাব করা হয়েছে আমি সেইভাবে রাজি না, বাট এর ভিন্ন উপায়ে, ভিন্ন পদ্ধতিতে, একটা ভিন্ন ফরম্যাটে আবার আমি রাজি, তখন সেটা অন্তর্ভুক্ত হতে পারে। এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা প্রসেস, কারণ আইন, বিচার, সংবিধান
এর সব কিছুই আলটিমেটলি জনগণের সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। জনগণের সম্মতি কি সেটা জনপ্রতিনিধিরা নির্ধারিত এবার করবে। একটু অন্য আলাপে আসে, আমার ধারণা আমি আর শুধু এটার সাথে একমত হবেন। এই যে জনগণের সম্মতিতে করবেন, জনগণ কি জানে, আচ্ছা। জনগণকে কি জানানো হচ্ছে, কি বলেন? মানে এবার ধরেন 4টা প্রশ্নে গণভোট হচ্ছে, 4টা প্রশ্নই খুব কঠিন প্রশ্ন, খুব লেম্যান সাধারণ মানুষ তার পক্ষে এই প্রশ্ন বুঝে হ্যাঁ না দেয়া খুব কঠিন আমার কাছে মনে হয়েছে। এবং বাংলাদেশের বিগত যে 3টা গণভোট হয়েছে সেই গণভোটের এক্সপেরিয়েন্স তো আসলে ভালো না হচ্ছে এই অর্থে যে সেই গণভোটগুলো হয়েছিল যে সামরিক শাসকরা ক্ষমতা এসছেন, ওনাদের ক্ষমতা বৈধ করবার জন্য প্রথম 2টি গণভোট হয়, আর পরের 3rd গণভোটটা হয়েছিল সেটায় সবাই হ্যাঁ দিত যে সংসদীয় গণতন্ত্রে ফেরার জন্য। কিন্তু এবারের গণভোটের প্রশ্নটা 4টা প্রশ্ন পড়ার পরে আপনি একটা হ্যাঁ বলবেন, একটা না বলবেন। এই প্রশ্নগুলো কয়টা লোক বুঝে হ্যাঁ বলবে, কয়টা লোক বুঝে না বলবে, এই নিয়ে আমার সংশয় আছে। এখন একটা বিরাট অংশের মানুষই হয়তো না বুঝে হ্যাঁ দেবে, না বুঝে না দেবে। একটা বিরাট অংশের লোক তার পার্টির স্ট্যান্ডকেই ক্যারি করবে। ধরেন বিএনপি গোপনে গোপনে বলে দিল নাই দিও, অথবা বলে দিল হ্যাঁ দিও, তো ওরা হয়তো হ্যাঁ বলবে, হ্যাঁ দিবে, না দিবে। তো এইবারে গণভোটের প্রশ্নের যে ফ্রেমিংটাই আমার কাছে মনে হয়েছে একটু জটিল, যে 4টা প্রশ্ন দিয়ে একটা হ্যাঁ একটা না। এইটা আমি জানি না আরিফ ভাই একটু যদি ক্লিয়ার করেন যে জিনিসটা পরিষ্কার হলো কিনা, যে 4টা প্রশ্ন করে একটা বাক্য উত্তর দেওয়া, একটা শব্দ উত্তর দেওয়া, এটা খুব সহজ হবে কিনা আসলে ভোটারদের জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আদেশ, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 4 নম্বরে হুবহু প্রশ্নটাই দেওয়া আছে 4 নম্বর ধারায়। সেখানে প্রশ্ন আসলে একটাই, হ্যাঁ এবং না। জুলাই সনদ আপনি বাস্তবায়ন করবেন, দেখতে চান? করতে চান কিনা? চান কিনা, প্রশ্ন আসলে একটাই। কিন্তু এই প্রশ্নটাকে উদাহরণ হিসেবে বা এটাকে ব্যাখ্যা হিসেবে বাকি আরো 4টা গুরুত্বপূর্ণ উপধারা যুক্ত আছে। এটা শুধুই প্রশ্নকে ব্যাখ্যা করার জন্য, বোঝার সুবিধার জন্য। ফলে এটা মানুষ খুব বেশি কনফিউশনে পড়বে বলে আমি মনে করি না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে গণভোটের মধ্য দিয়ে যাচিত যে মতামত, না দাঁড়ান, এখানে আমার প্রশ্ন আছে যে 4টা ব্যাখ্যা দেয়া আছে। হুম। এখন ব্যাখ্যা 1-এর সাথে আমি একমত, কিন্তু ব্যাখ্যা 2-এর সাথে আমি একমত না, তাহলে আমি কি করব? প্রশ্নগুলোর কাছাকাছি না, ওই ব্যাখ্যাটা প্রশ্ন না, ব্যাখ্যাটা হলো মূল প্রশ্নকে না, ওই প্রশ্ন। না, আমি যদি- আরিফের পয়েন্ট হলো যে প্রশ্ন হলো একটা, 4 নাম্বারটা হলো প্রশ্ন, প্রথম 3টা হচ্ছে প্রশ্নের আগে ভূমিকা, যে এই অতএব আপনি কি মনে করেন, তাই তো? প্রথমটা হচ্ছে কি স্পেসিফিক দেখেই বলতে পারেন। আচ্ছা, আমি বলি প্রশ্নটা, দেখেন খুব সহজ প্রশ্ন। গণভোটে নিম্নরূপ প্রশ্ন উপস্থাপন করা হইবে। প্রশ্নটা 2.5 লাইনের। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ, এই যে এই দলিলে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? ব্র্যাকেটে হ্যাঁ না। হুম। ঠিক আছে, এই হানাতেই কিন্তু শেষ। নিম্নলিখিত প্রস্তাবগুলোর জুলাই জাতীয় সনদে যে অনেকগুলো আইটেম আছে, 48টা আরো আইটেম, বেশি, আরো বেশি। 48টা আইটেম মোটা দাগে, হ্যাঁ, মোটা দাগে, এবং আরো অনেক 84টা টোটাল, হ্যাঁ টোটাল 84টা। ওইগুলোরই প্রতিনিধি স্থানীয় কিছু ব্যাখ্যামূলক সেটাই কথা একটু দেওয়া আছে। 4টা। 1 নম্বরে মানে ওই 4 ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক, এই যে অন্যান্য সাংবিধানিক সবগুলোর নাম বলা হচ্ছে না, প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। একটা ব্যাখ্যা। দ্বিতীয়, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের দরকার হইবে। এটা দ্বিতীয় ব্যাখ্যামূলক সংযোজন। তৃতীয়, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও কয়েকটি সংসদীয় কমিটিতে সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হইয়াছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকিবে। তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। চতুর্থ এবং সর্বশেষ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর নাম নাই কিন্তু এখানে কোনগুলো, কারণ এটাই মূল দলিল, রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। ফলে এগুলো কিন্তু প্রশ্ন না। আরে ভাই, প্রশ্নটা হলো এই যে 4টা, এই 4টা প্রশ্নের ইলাবোরেশন হলো এইটা। এখন 13 কোটি প্রায় ভোটার,
13 কোটি ভোটারের মধ্যে কয়টা লোক এটা জানে, এটা পড়ছে? আমি ওইটাই রাখেন আমার এইখানে একটার সাথে, যেমন আমি চাই না ভাই এইখানে নারী প্রতিনিধিত্ব বাড়ুক, অথবা আমি চাই না যে প্রধানমন্ত্রী 2 মাসে বেশি দুইবারে বেশি, আমি চাই না, আমি চাই যে আমি যে কোনো দলের প্রধানকেই আমি লাগাতার ক্ষমতায় মানে প্রধান চেয়ারে দেখতে চাই। কারণ আমি আসলে ওই পয়েন্ট, মানে উনি হ্যাঁ দেবে না দেবে এটা প্রশ্ন। এরকম কোনো মৌলিক বিষয়ে যদি কেউ তার বিপরীত অবস্থান জারি রাখতে চায় তাহলে তো না, একটা পয়েন্টের সাথে আমার মত মিলছে না, কিন্তু বাকিগুলির সাথে মত মিলছে। ওকে, এক্ষেত্রে সে তার নিজস্ব চয়েস বা স্বাধীন চিন্তা সে প্রয়োগ করবে। অবশ্যই এর সমাধান তো আসলে পার্লামেন্ট, ধরেন ওইখানেই তো ডিসিশন হবে। কনফিউজিং না, মানে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে আমার 4টা পয়েন্টের মধ্যে ভাই আমি একটা না, আরিফ ভাই কিন্তু পরিষ্কার করছে, আমি কিন্তু আরিফ ভাইয়ের এই জায়গাটা আমি কনভিন্সড যে প্রশ্ন আসলে একটাই, প্রথমটাই প্রশ্ন। এই প্রশ্নকে বোঝানোর জন্য উদাহরণ হিসেবে 3টা বলা হয়েছে যে এই অপর মানে অপরটা এর মধ্যে আছে। আমার পয়েন্ট ওই জায়গায়, এই যে একটা ডকুমেন্ট তৈরি হলো যেখানে রাজনৈতিক ঐকমত্যের দলিল বলা হচ্ছে উইথ নোট অফ ডিসেন্ট, যদি এখানে নোট অফ ডিসেন্ট সরকার এখন দেয় নাই, এইটা কয়টা লোক বোঝে? এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এইটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে সহজ করা, এই কাজটা কেউ করে নাই। এই যে গণভোট হচ্ছে, গণভোটের বিষয়বস্তু তো আসলে জাতীয় সনদের যে দলিলটা, এত বড় দলিল, এত জটিল দলিল, এটা জনগণের সবাই কতটুকু পড়েছে, কতটুকু জানে, কতটুকু কিছু করে। এখানে যে কোনো জিনিসকে ব্যাখ্যার দুটো উপায় আছে, একটা হলো আক্ষরিক উপায়, আর একটা হলো এর চেতনাগত উপায়। আমরা যখন বলি যে যারা ভোট দিবে তারা সকলেই কি এই দলিল পড়েছে, পড়লে বুঝবে, তাদেরকে শিক্ষাগত যোগ্যতা আছে, যদি না থাকে তাহলে এই সনদের ভিত্তিতে তার ভোট বা মতামত প্রদানের কি বৈধতা আছে, এটা আক্ষরিক ব্যাখ্যা। কোনো রাষ্ট্রীয় জাতীয় গুরুত্বপূর্ণ দলিল বিষয়ে এরকম আক্ষরিক ব্যাখ্যা দিয়ে কোনো জিনিসকে বোঝা যায় না। তাহলে আমাদের একমাত্র বিকল্প থাকে এই গণভোট কিভাবে সফল হবে এর চেতনাগত বা এর স্পিরিট বেসড ব্যাখ্যায় যাওয়া। স্পিরিট বেসড ব্যাখ্যা হলো জুলাই জাতীয় সনদে, যেহেতু এটা একটা রাষ্ট্রীয় দলিল, গুরুত্বপূর্ণ একটা আইনি দলিল, আর আইনি মর্যাদা আছে, এরকম দলিল আলটিমেটলি লিখিত আকারে উপস্থাপন করলে একটা জটিল হিসেবেই উপস্থাপিত হয়, কারণ বিষয়টা আইনি। কিন্তু এইখানে যা বিষয়গুলো আছে মোটা দাগে, এগুলো এই রাষ্ট্রের সুশাসনের পথে বাধা দূর করবে, এটা আমার রাষ্ট্রকে দায়িত্বশীল করতে বাধ্য করবে, সরকারগুলোকে আরো বেশি জবাবদিহিতার আওতায় আনবে, দুর্নীতিকে কমাবে, আমার বিরুদ্ধে অত্যাচার অনাচারকে হ্রাস করবে, আমার জীবন আরো সমৃদ্ধ হবে, আমার সন্তান এবং ভবিষ্যৎ বংশধররা আরো একটা উন্নততর সুন্দর সুশাসন নির্ভর রাষ্ট্র কাঠামোই বসবাসের সুযোগ পাবে। এই সংস্কারগুলো করলে, জুলাই সনদে যাই লেখা থাকুক না কেন, এইরকম একটা প্রতীতি, একটা বিশ্বাস, একটা যোগাযোগ, এটা কিন্তু জনগণের মধ্যে আছে, বা জনগণ এটুকু বুঝতে সক্ষম। মানে জনগণ এটুকুও বুঝে না যে এই আলোচনার মধ্যে আমার মঙ্গল আছে, এইটা এইভাবে ব্যাখ্যা করা আমার মনে হয় জনগণকে খুব ছোট করে দেখা। ফলে জনগণ আমার মতো আইনজীবী না বলেই, সে জুলাই সনদের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বুঝে না বলেই সে গণভোটে হা উত্তর দিয়ে সে অন্ধের মতো আচরণ করছে, এই ব্যাখ্যাটা ঠিক না। জনগণ বুঝে জুলাই জাতীয় সনদে যা আছে এটা এই রাষ্ট্রের জনগণ এবং ভবিষ্যতের জন্য এক বিশাল সম্ভাবনাময়ের দ্বার উন্মোচন করবে, এবং সে যখন হা সিলটা দিবে সে আসলে এই সম্ভাবনার উপরে হা সিল দিবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রত্যেক ভুলই হয়তো কোনো নতুনের জন্ম দেয় বা ভালোর জন্ম দেয়। আজকের আলাপটার পর আমার এরকম অনুভূতি হচ্ছে, বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, আমরাও না বুঝে, মানে আমরা সবসময় চেষ্টা করি কোনো ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন যেন না ছড়ায়। সহজভাবে বুঝতে পারলাম, অনেক ধন্যবাদ। আমি একটা ব্যতিক্রমী জিনিস আপনাকে এখানে বলে রাখি, এটা তো আমারও দেশ, আমি এই দেশে বসবাস করি, ফলে বর্তমানে কি চলছে, কি বিতর্ক, রাজনৈতিক পরিস্থিতি সব কিছু নিয়েই তো কোনো না কোনোভাবে আমরা অবগত থাকি। বাংলাদেশের একটা গণমাধ্যম, আমি আজকে প্রথম আসলাম আপনাদের এখানে, দি পোস্ট, রাইট? আপনাদের অতীতের কোনো একটা প্রোগ্রামে কোনো বিষয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে বলে আপনার কাছ থেকে শুনলাম, এবং সেটা আপনারা এত উদার মনে এটাকে স্বীকার করে এই সম্বন্ধে আরও অধিকতর স্পষ্টীকরণের জন্য, বিষয়টাকে ভালোভাবে বোঝার জন্য আপনারা এভাবে আরেকটা আয়োজন করেছেন। এটা বাংলাদেশের গণমাধ্যমের এক বিশাল শক্তি প্রমাণ করে। গণভোট এবং সংস্কার আমাদের জন্য কী আনে, আমাদেরকে এটা আনে যে আপনাদের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম, খুবই জনপ্রিয় গণমাধ্যম, আপনারা একটা ব্যাখ্যা স্পষ্ট করার জন্য নিজেরা অতীতেরটাকেও
মানে উপস্থাপন করেছেন, আবার অধিকতর আলোচনার আয়োজন করেছেন। নতুন বদলে যাওয়া বাংলাদেশের এটা একটা সাক্ষাৎ উদাহরণ। আপনারা অনেক বড় ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। ছিল আমি যে কারণে আরিফের সঙ্গে বসেই আর পরিষ্কার হলাম যে জুলাই সনদের আমরা যেভাবে ভাবছিলাম দূর থেকে যে খুব কঠিন, আসলে বোধহয় অত কঠিন না, সাধারণ মানুষ কিছুই বোঝে না, ওইটা হয়তো না। ফলে আমার ওই ধারণাটাও ছিল যে কি হবে না হবে, বাট আমার কাছে মনে হয় আজকে আমি অনেক বেশি নিজেও সমৃদ্ধ হলাম আরিফ ভাইয়ের সঙ্গে এই আলোচনাটা গিয়ে, যে না, গণভোটটা অত জটিল কিছু না, এবং জুলাই সনদের ভবিষ্যৎ একদম অন্ধকার, ওটা আমি আসলে মনে করি না। এবং দীপোস্টকে ধন্যবাদ। বারবার ঠিক করার চেষ্টা করবো, সবাই সাথে থাকবে। সাধারণ অনেক ধন্যবাদ। Thank you.